বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। বিজেপিকে ঠেকাতে বিহারে লালু নীতিশ কংগ্রেসের মহাজোট। 21 আগস্ট বিহার বিধানসভার 10টি আসনে উপনির্বাচনে যৌথভাবে লড়ার সিদ্ধান্ত মহাজোটের। বিজেপিকে ঠেকাতে বিহারে লালু নীতিশ কংগ্রেসের মহাজোট গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। আজ পাটনায় আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে 3 দলের জোট। 21 আগস্ট বিহার বিধানসভার 10টি আসনে উপনির্বাচন। জেডিইউ 3, আরজেডি 5 এবং কংগ্রেস 2টি আসনে লড়াই করতে পারে। লোকসভা ভোটে বিহারে মোদি ঝড়ে উড়ে গেছে নীতিশ কুমারের জেডিইউ এবং লালু প্রসাদ যাদবের আরজেডি। একই হাল হয়েছে কংগ্রেসেরও। সম্প্রতি রাজ্যসভা নির্বাচনে লালু প্রসাদ যাদবের সমর্থন নিয়ে জেডিইউ এর 3 প্রার্থীকে জিতিয়ে আনতে পেরেছেন নীতিশ কুমার। এরপরেই কংগ্রেসকেও এই জোটে সামিল করার চিন্তাভাবনা শুরু হয়। লোকসভা নির্বাচনে বিহারে 38.8% ভোট পেয়েছে এনডিএ। সেখানে লালু নীতিশ কংগ্রেসের যৌথ ভোট 44.03%। বিজেপিকে হারাতে ভোটের অঙ্কের এই হিসেবের দিকেই তাকিয়ে আছেন লালু নীতিশরা। किसी खिलाफ नहीं है, अपने देश की जनता के हित में बनाया है। यानी राज्यसभा में हुआ था, अब इसमें हो रहा है, इसमें कोई नई खबर तो है नहीं। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লাগাতার বৃষ্টির ফলে ধসের কবলে পড়ল পুনের মালিন গ্রাম। মৃত্যু হয়েছে 10 জনের। চলছে উদ্ধার কার্য। ঘটনাস্থল পরিদর্শনে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী। লাগাতার বৃষ্টির জের কার্যত পুরোটাই চাপা পড়ল পুনের মালিন গ্রাম। সকাল 6টা নাগাদ এই বিপর্যয় নেমে আসে। ধসের কবলে পড়ে গ্রামের 40টি বাড়ি। ইতিমধ্যেই 10 জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। এখনো ধসে 150 জনের আটকে থাকার আশঙ্কা করছে প্রশাসন। উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা দল। আবহাওয়া প্রতিকূল হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে যান মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীও। উল্লেখ্য, গত 2-3 দিন ধরেই পুনেতে লাগাতার চলছে বৃষ্টি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হিমাচল প্রদেশের সিমলায় বাস দুর্ঘটনায় প্রাণ হারালো 20 জন। সড়ক থেকে বাসটি খাদে পড়ায় ঘটে যায় এই দুর্ঘটনা। চলছে উদ্ধার কার্য। হিমাচল প্রদেশের সিমলায় একটি বাস দুর্ঘটনায় মৃত্যু হল 20 জনের। মঙ্গলবার পাহাড় থেকে বাসটি পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার কার্য শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে প্রশাসন। সাবাড়া খাত থেকে সিমলা ফেরার পথে বসন্তপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। সিমলা থেকে বসন্তপুরের দূরত্ব 40 কিলোমিটার। পুলিশ সুপার DW নেগি সংবাদ সংস্থাকে জানিয়েছে 400 মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। তবে কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতেই ওই রাস্তায় দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছিল, স্থানীয়রা জানিয়েছে। আহতদের সিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একই সময় একটি বিরতির পর ফিরে আসছি। সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। একাত্তর নং বাহিনীর যৌথ উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় মুঙ্গিয়াবাড়ি ব্লকের কার্যালয়ের হলগৃহে। অনুষ্ঠানের সূচনা করেন বাহিনীর ডিআইজি রবিদীপ সাই। ম্যালেরিয়া ত্রিপুরা রাজ্যে প্রতিরোধ করা সম্ভব হয়েছে, কমে গেছে মৃত্যুর হার। এরপরও থেমেনি স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ও স্বাস্থ্য শিবিরের বিভিন্ন সংস্থার মাধ্যমে। সিআরপিএফ 71 নং বাহিনীর উদ্যোগে মুঙ্গিয়াবাড়ি ব্লকের কার্যালয়ের হলগৃহে বুধবার সকাল 11টায় অনুষ্ঠিত হয় এক স্বাস্থ্য সচেতনতামূলক শিবির। শিবিরে উপস্থিত ছিলেন ডিআইজি রবিদীপ শাহী, সিআরপিএফ 71 নং বাহিনীর কমান্ডেন্ট NK সিং, খোয়াই থানার এসপি RR দেবনাথ, ডক্টর স্বপন চৌধুরী, ডক্টর মালবিকা দাস, SDPO চন্দন সাহা সহ অন্যান্য আধিকারিকরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ডিআইজি রবিদীপ সাই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। ম্যালেরিয়া রোগ সম্পর্কে ও রোগ থেকে রক্ষা পাওয়ার উপায় নিয়ে আলোচনা করেন ডক্টর মালবিকা দাস ও ডক্টর স্বপন চৌধুরী। অনেক সময় যদি খিচুড়ি পর্যন্ত হয়, অনেক সময় মাথা ব্যথা, গা হাত ব্যথা, বমি ভাব, ডায়রিয়া এসবও থাকতে পারে। তো ম্যালেরিয়া প্রতিরোধে আমাদের প্রথমেই করণীয়, আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত জঙ্গল সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো আবদ্ধ জায়গাতে যেরকম নারকেলের খোলা। মুঙ্গিয়াবাড়ি এলাকায় বিভিন্ন স্কুলে এবং প্রত্যন্ত এলাকায় গিরিবাসীদের বিভিন্ন সামগ্রী ও মশারি দান করা হয় 71 নং বাহিনীর এই শিবিরে। ডিআইজি তাদের হাতে দ্রব্যগুলি তুলে দেন। 71 बटालियन ने ऑर्गेनाइज किया यहाँ पे। ये आज की स्थिति के लिए बहुत इम्पोर्टेंट है, महत्वपूर्ण है, क्योंकि जैसे डॉक्टर चौधरी ने बताया, डॉक्टर दास ने बताया कि इस स्टेट में इस साल मलेरिया के केसेस बहुत ज़्यादा हुआ है। जैसे कल रात तक 41,000 केसेस मलेरिया के डिटेक्ट हुए थे।
और इससे ये पता लगता है कि मलेरिया की डायरेक्शन में स्थिति में इम्प्रूव करने के लिए काफ़ी कुछ इम्प्रूवमेंट की ज़रूरत है। और ये इम्प्रूवमेंट सिर्फ स्टेट गवर्नमेंट का रोल नहीं है, ये हर एक का रोल होता है। सामाजिक संस्थाएं हैं, उनका रोल है, स्कूल्स हैं, उनका रोल है, पुलिस है, उसका भी रोल है, और CRPF, DSF, असम राइफल और जो फोर्सेस बाहर से आई हुई हैं उनका भी रोल है। क्योंकि अगर किसी भी समाज की सेहत ठीक रहेगी तो वो समाज की जनरल हेल्थ जो उसकी हेल्थ होती है और जो उसमें बढ़ावा आएगा वो समाज ठीक रहेगा। और जिसका हेल्थ ठीक नहीं है, सेहत ठीक नहीं है जिसका, तो वो फिर समाज आगे नहीं बढ़ सकता। प्रोग्राम ऑर्गेनाइज किया है NK सिंह कमांडेंट 71 बटालियन ने, हेल्थ अवेयरनेस और मलेरिया अवेयरनेस वीक, ये बहुत इम्पोर्टेंट है। फोर्सेस का काम सिर्फ लॉ एंड ऑर्डर मेंटेन करना नहीं है जो कि मेन काम है, उसके साथ ऐसे काम करना जो समाज है उसका फायदा हो। और ऐसा जो हेल्थ अवेयरनेस वीक है, इसमें ऐसा काम करके 71 बटालियन ने बहुत अच्छा काम किया है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। কৈলাসহরের এক প্রতিবন্ধী রণেন্দ্র ভট্টাচার্য সংস্কার চালানোর জন্য রাস্তায় নেমে ভিক্ষাবৃত্তি করছেন, কিন্তু তার মতো অনেক অসহায় প্রতিবন্ধী আছে যারা তার মতো অসহায়। যদি রাজ্য সরকার এই প্রতিবন্ধীদের দিকে একটু নজর দেন তাহলে উপকৃত হবে তার মতো আরো অনেকে। প্রতিবন্ধীরা হামেশাই বলেন, আমি ভিক্ষা চাই না, কাজ করে বাঁচতে চাই। প্রতিবন্ধীরা নিজেকে প্রতিবন্ধী মানতে রাজি না হলেও পরিবারের স্বার্থে মাঠে নামতে হয়, আর তখনই হন্যে হয়ে ঘোরার চলে ভিক্ষাবৃত্তিটা পেশায় পরিণত হয়ে পড়ে। এমনই এক কাহিনী কৈলাসহরের এক প্রতিবন্ধী রণেন্দ্র ভট্টাচার্যের। 26শে জুলাই শনিবার সকাল 7টায় এই অন্ধ প্রতিবন্ধী ব্যক্তি খোয়াই শহরে এসে পৌঁছান। রণেন্দ্রবাবু অফিসটিলা গ্রামীণ ব্যাংকের সামনে রাস্তার পাশে হারমোনি নিয়ে বসে পড়েন, কিন্তু মোটর স্ট্যান্ড থেকে অফিসটিলা পৌঁছে দিয়ে এক রিক্সা চালক 10 টাকা ভাড়ার বদলে 50 টাকা হাতিয়ে নেয় ওনার কাছ থেকে। যদিও ওই রিক্সা চালকের খোঁজ পাওয়া যায়নি, কিন্তু রণেন্দ্রবাবু হতাশ হননি, বরং হাসতে হাসতে বললেন, খোয়াই মোটর স্ট্যান্ডে গান গেয়ে 50 টাকা পেয়েছিলাম, সেই টাকাটা ওই রিক্সাওয়ালা নিয়ে গেল। ওনাকে আবার কিছু ঝাড়ফুঁক করতেও দেখা গেল। জিজ্ঞাসা করতে বললেন, মানুষকে একটু মনের কথা বলে দেওয়া এতটুকুই আমার কাজ, তবে আমি কিন্তু কোনো পাথর টাথর দেই না বাবু, শুধু আম পাতা, ফুলের রস, বেলপাতা, তুলসী পাতা দিয়ে আশীর্বাদ করি, বেশ এতটুকুই। তিনি সবার অনুরোধে একটি গানও গেয়ে শোনালেন। গান গেয়ে তার তাৎপর্যটাও বুঝিয়ে দিলেন ভালোভাবে। আপনার বাড়ি কোন জায়গায়? কৈলাসহর। আপনি কি পেশা, এটা কি পেশার সাথে জড়িত? গান বাজনা গেয়ে চলি ভাই। গান গেয়ে চলি। এই যে দেখা যাচ্ছে আম পাতা, ফুল, এটা দিয়ে আপনি কি করেন? এটা হচ্ছে মানে মানুষকে একটু গোনা বাঁচা, কারো একটা মনের কথা বলে দিলাম। আমার কিন্তু আমি কিন্তু আবার পাথর টাথর দেই না, ওই আম পাতা, ফুলের রস, ফুল, বেলপাতা, তুলসী পাতা, এটা দিয়ে মানুষকে আমি দিয়ে থাকি, আশীর্বাদ দিয়ে থাকি। রণেন্দ্রবাবুর পরিবারে স্ত্রী সহ 3 সন্তান রয়েছে। বড় ছেলের বয়স 19 বছর, আর ছোট ছেলের মধ্যে একজন 9ম শ্রেণীতে আর অপরজন 8ম শ্রেণীতে পড়াশোনা করছে। পথে পথে গান গেয়ে সংসার প্রতিপালন করছেন। রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটা হারমোনি, একটা জলের বোতল, একটা ব্যাগ আর একটা প্যাকেট বিড়ি নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায় রাস্তায়। তবে রণেন্দ্র ভট্টাচার্যের মতো প্রতিবন্ধীরা আজও কেন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে পথে পথে ঘুরছেন, গান গেয়ে ভিক্ষাবৃত্তি করে সংসার প্রতিপালনে বাধ্য হচ্ছেন, কিন্তু রাজ্য সরকারের পাশাপাশি যদি সংশ্লিষ্ট দপ্তরগুলো কিংবা পঞ্চায়েতগুলো এ বিষয়ে একটু নজর দেন, প্রতিবন্ধীদের জন্য এগিয়ে আসেন, তাহলে উপকৃত হবেন রণেন্দ্র ভট্টাচার্যের মতো প্রতিবন্ধীরা। সবার মুখে হাসি ফুটুক, এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নবনির্মিত সবজি মার্কেট থাকা সত্ত্বেও সাপ্তাহিক হাট চলছে সোনামুড়া ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন রাস্তার পাশে, ফলে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। দাবি উঠছে হাট স্থানান্তরের। যানজট বাড়ছে খোলা সবজি বাজারের কারণে। প্রায়ই বাজারের বাইরে সোনামুড়া আগরতলা সড়কে যানজট লেগে থাকছে। নবনির্মিত সবজি মার্কেট থাকা সত্ত্বেও সাপ্তাহিক বাজার চলছে ফায়ার সার্ভিস সংলগ্ন রাস্তার পাশেই একটি মার্কেটে। কিছু কিছু সবজি বিক্রেতা বাজার নিয়ে বসে পড়ছে রাস্তার পাশেই, এমনকি রাস্তার উপরেই। আর ফায়ার সার্ভিসের ঠিক সামনেই দাঁড়িয়ে চলছে এই সবজিগুলির ওঠানামানোর কাজ। কিছু কিছু সবজি বিক্রেতারা ঠিক ফায়ার সার্ভিসের সামনেই বসে পড়ছেন দোকান নিয়ে। বর্তমানে যে মার্কেটটিতে সবজি বিক্রয় চলছে সেটি আয়তনে ছোট হওয়ার ফলে বিক্রেতারা রাস্তায় এসে বসতে হচ্ছে।
ফলে এই সময় ফায়ার সার্ভিস সংলগ্ন রাস্তায় চলছে বিরাট যানজট। এই রাস্তাটি হলো সোনামুড়া শহরের একটি ব্যস্ততম রাস্তা, আর এই রাস্তার উপরই চলছে সবজি বিক্রয়ের কাজ। ফলে প্রতি সাপ্তাহিক বাজারের দিনে এই রাস্তাটিতে বহু গাড়ি বাইকের লাইন লেগেই থাকে। ফলে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে বহু পথ চলতি মানুষকে এই যানজটের ফলে দাঁড়িয়ে থাকতে হয় বহু সময়। আর শুধু তাই নয়, এই যানজটে শুধু পথ চলতি মানুষেরই নয়, এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদেরও। যানজটের ফলে কর্মীরা ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে বের হতে পারছে না ঠিক সময়ে, ফলে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষের। এই সমস্যার ব্যাপারে ফায়ার সার্ভিসের এক কর্তব্যরত অফিসার জানান, এখানে সমস্যাটা তো কিছুটা হইবই, কারণ জায়গাটা কালভারটা ঠিকঠাক পর্যন্ত সমস্যা থাকবো। তো এটা একটা 1 বছর হয়ে গেছে না, এই কালভারটা ঠিক হইতেছে না। কিন্তু ব্যান্ডিকে আমার প্রতিশ্রুতি দিয়েছিল এসডিপিডব্লিউডি প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত এটা ঠিক হয়েছে না। তো আমরা তো কষ্ট করি গাড়িটা বাড়িতে হয়, কিন্তু ইমার্জেন্সি গাড়ি, কিন্তু তারা কাজটা ইমার্জেন্সি করানোর দরকার আছে, কিন্তু করছে না। সেই কারণে একটা প্রবলেম হইতেছে। তারপরে আমি চিঠি দিচ্ছি, এটা রিসিপ্টটি করে দিবার লিখা। এখন দেখা যাক কি কতটুকু হয়, এটার মধ্যে কি করে। আমার আগে কইছিল পূজার আগে এটা করে দিব, কিন্তু পূজা পার হইলো, এখন আরো কয়েকজন পরে হয়ে গেল। এখন দেখলো কি করে আমি রাস্তা যানজট থেকে সৃষ্টি হয়, যে সৃষ্টি হয় অ্যাডমিটি করে সেটা আমরা কাজটা পরিচালনা নিতে হয়, আমরা যাইতে হয়। গাড়ি তো বেরিয়েছি, যানজট তো থাকবোই। তাহলে তারা বাধা দেওয়ার ক্ষমতা আমরা নাই। পুলিশ প্রশাসন এটা দেখতেছে, দেখার পর কিছু সবাই অবলম্বন করে দিতেছে, কিছু করতেছে না। কিন্তু আমরা কলেজ একদম করতেই হবে। একটা লাইন ক্লিয়ার রাখা হয়েছে, এখান দিয়ে গাড়িটা আমরা বাসে যেতে হবে। এই সমস্যা ক্রিয়েট করলেও আমরা গাড়ি বাস করবো। কি সমস্যা মানে তো গাড়ি তো বাইরে যাইতে আউট দিব ইউনিট দিব, এটি সমস্যা। কিন্তু এটা কোনো সময় এটির লিগে একটু ট্রাভেল ফিল করতে হবে, ট্রাভেল ফিল করতে হলে আমরা কাজ চালাই। সবজি বিক্রেতারা জানান, তারা বহুবার এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে গেলেও কোনো কাজ হয়নি। সবজি বিক্রেতাদের দাবি হলো, নতুন সবজি মার্কেট থাকা সত্ত্বেও কেন তাদের নতুন সবজি মার্কেটে নেওয়া হচ্ছে না। সবজি বিক্রেতারা এই বিষয়ে জানান, কৃষকের কোনো মাল দুপাইতে আছে না। আমরা সব বাজার কমিটি সবাই চেষ্টা করছি, সব রাস্তার দিচ্ছে আনি মাল রাখে। এখানে যাই আরে এই যানবাহন চলতে ফিরতে, ছাত্ররা চলতে ফিরতে অসুবিধা হয়। আজকে সবজি বাজার যতদিন আছে কোনো মাল বাজারে ঢুকাইতে চায় না, সমস্ত বাজার খালি। এটা কৃষক দূর করি আরে তোলে। আমরা বাধা বিঘ্ন করলে আমরা বাগলু দৌড়ানি দেখি কৃষক, এই বাধা বিঘ্ন করে দৌড়া লাইখানে বহুত বাধা বিঘ্ন হয়েছে। আমরা নতুন বাজার যতক্ষণ যাই অতক্ষণ আমরা ডিসিপ্লিন ঠিক হইব। এই বাজার গেলে রাস্তা গালে আর পাইতো না, আমরা এখানে যান। এখন দেখার বিষয় হলো কবে নাগাদ এই সমস্যার সমাধান ঘটে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সহ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অন্যান্যরা। বুধবার সকালে 11টায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের সূচনা করেন মহকুমা শাসক সমিত রায় চৌধুরী। তাছাড়া ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরেন্দ্র দেব সহ অন্যান্যরা। আজ বিদ্যালয়ে মোট 500টি গাছ লাগানো হয়। স্কুলের বিআরসি হলে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ছাত্রদের মধ্যে বৃক্ষরোপণ উৎসবে উৎসাহ ছিল ব্যাপক। এই যে আমরা জল খাই, সেই জল কোথা থেকে আসে? সেই জল নদীর জল অথবা মাটির নিচের জল। মাটির নিচের জল সীমিত জল, সেই জল গাছের শিকড় দিয়ে নিচে জমা হয় মাটির নিচে। সেই জল আমরা নলকূপ দিয়ে তুলি, সেই জল আমরা পান করি। সেটা গাছের অবদান। গাছ অক্সিজেন দেয়, যে অক্সিজেন ছাড়া এক মুহূর্ত আমরা বাঁচতে পারবো না, সেটা আমরা সবাই জানি। তার পাশাপাশি আরো অনেক কাজ গাছ করে। যেমন আমাদের বায়ুমণ্ডলে কার্বন, ভাসমান কার্বন, যে কার্বন আমাদের জন্য খুব ক্ষতিকারক, সেই কার্বনকে বায়ুমণ্ডল থেকে গাছ
চুষে নেয় এবং সে তার শরীরের মধ্যে সে কার্বনটাকে ধারণ করে। এরকম অনেক উপকারিতা গাছের। গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। এই পৃথিবী থেকে যদি গাছ সরিয়ে নেয় আর কোনো প্রাণী সেখানে থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। তো সমস্ত কিছু আমরা জানলাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 12 মাস ব্যাপী সুস্বাদু লেবু চাষ করে রাজ্যে লেবুর চাহিদা অনেকটাই মিটিয়ে আসছে তেলেমুড়া হাওয়াই বাড়ির লেবু চাষিরা। বিক্রিও ভালো হচ্ছে তাদের। স্বাদে গন্ধে অতুলনীয় তেলিয়ামুড়ার হাওড়াইবাড়ির লেবু। এই এলাকায় 3 থেকে 400 পরিবার এই লেবু চাষের উপর নির্ভরশীল। 12 মাসই লেবু চাষ হয় এই এলাকায়। তবে শীতের মরশুমে ফলন কমই হয়, দামও থাকে তখন। তবে এবার লেবু ফলন বেশি হয়েছে জানায় চাষিরা। হাওয়াইবাড়ির লেবু এটা ফলনটা এই বছর মানে ফলনটা মোটামুটি কিছু ফলন দিছে, আগেবার বছর থেকে ফলনটা বেশি দিছে, দামের মধ্যে কিছু কম পড়ছে। এই লেবুগুলি যাইতেছে ক্যালকাটা, শিলচর, আসাম, মানে এইসব জায়গায় যায়। এই লেবুটা মানে আমরা পাঠাই আগরতলা থেকে, মানে এটা প্যাকিং করে সব জায়গায় যায়। এটা আপনারা কি আগরতলা কই পাঠান? আমরা গুড়বাজার আরবদারের কাছে পাঠাই। আমরা কম দেখছেন, বেশি লাভের পরিমাণ কিছু বেশি আছে, কিন্তু দামটা কিছু কম আছে আর কি। কিন্তু ফলনটা এবার কিছু দিছে বেশি। এতে কেউ বেশি লাভবান হচ্ছে, আবার কেউ লাভবান হচ্ছে কম। এই সুস্বাদু লেবু রাজ্যের রাজধানী সহ বিভিন্ন জায়গায় যায়। তবে রাজধানীর বাইরেও এই লেবু যায়, যেমন আসাম, কলকাতা, এমনকি বাংলাদেশেও এই লেবু রপ্তানি করা হয়। রোজ প্রায় 4 থেকে 5 হাজার লেবু গাছ থেকে তুলে তারা। তারপর চাষিরা এই লেবু রাজধানীতে রপ্তানি করে। রাজধানী থেকে ত্রিপুরার বাইরে যায় এই সুস্বাদু লেবু। অবশ্য তেলিয়ামুড়া বাজারে তো হাওয়াইবাড়ির লেবুর খুবই চাহিদা। তার সঙ্গে রাজ্যের বিভিন্ন বাজারগুলিতেও এর চাহিদা খুব একটা কম নয়। তো এটা পশ্চিম হাওয়াইবাড়ি, তো এনে আজকে লেবু চাষ প্রায় 20 বছর ধরে হইতেছে। ডেইলি ভালো ফলন হইলে ডেইলি 1000, 2000, 5000, 10000 কোনো ব্যাপার না। তো এবার কি লেবুর ফলন বেশি না কম? এবার লেবুর ফলনটা অন্যান্য বছরের তুলনায় এবার একটু কম হয়, কারণ বৃষ্টি নাই, তার লেগে একটু ফলন। তো লাভের পরিমাণ কিরকম দেখছেন? লাভের পরিমাণ বলতে ফলন বেশি, মানে ফলন অনুযায়ী পয়সা নেই, পয়সা পাইতেছে। তো ফলন কি কম না বেশি হইতেছে? ফলন এমনি কমই, কিন্তু দাম কম পাইতেছে। দাম কম পাইতেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুরের নাগপুল এসবি স্কুলের পরিকাঠামো অত্যন্ত নগণ্য, নেই কোনো সংস্কারের হেলদোল। তাই স্কুলের অভিভাবকদের মধ্যে এই পরিকাঠামো নিয়ে খুবই সৃষ্টি হচ্ছে। এই কথা অকপটে স্বীকার করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। পরিকাঠামো থেকে শুরু করে একাধিক সমস্যায় জর্জরিত নাগপুল এসবি স্কুল। স্কুলের ছাত্রছাত্রী সহ এসএমসি সদস্য স্কুলের প্রধান শিক্ষকের অভিযোগ, স্কুলে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, যা আছে তাও আবার পঞ্চায়েতের, যার জন্য মাঠটির চারিদিকে জল জমে নর্দমা তৈরি হয়েছে। পরিকল্পনাহীনভাবে স্কুলের উত্তর দিকে বাউন্ডারি ওয়াল তৈরি করায় ঘরগুলি জানালা খোলা সত্ত্বেও অন্ধকার হয়ে থাকে। স্কুল ঘরের ভিতর মশার উপদ্রব যথেষ্ট। বিদ্যুৎ পরিষেবা না থাকায় অন্ধকার ঘরে ছাত্রছাত্রীদের ক্লাস করতে হচ্ছে। অন্যদিকে কমলপুর মহকুমা ব্যস্ততম কমলপুর আমবাসা সড়কের একেবারে কাছে স্কুলটি অবস্থিত হওয়ায় পিচ রাস্তায় স্পিড ব্রেকার না থাকায় দুর্ঘটনার আশঙ্কায় ভুগছে অভিভাবকরা। নিম্নমানের বাউন্ডারি ওয়াল নির্মিত হওয়ায় দক্ষিণ দিকের বাউন্ডারি ওয়াল বিরাট অংশ ভেঙে নাকফুল ছড়ায় পড়ে রয়েছে। বিদ্যালয়ের পঠন পাঠন নিয়ে ক্ষোভ রয়েছে অভিভাবকদের। সরাসরি অভিযোগ তুলেন এসএমসি চেয়ারম্যান অনল দেব। মাস্টার পরিবর্তন হয়, ভালো ভালো মাস্টার হয়, কিন্তু আমার দেখা যায় ভালো ভালো মাস্টার ওই 14 কিলোমিটারের ভিতরে, আর আনে পুরো পানি বাস্তব সত্যি। এখন 50 জন থাকলাম, 50 জন এখন যদি এডুকেশন মিনিস্টার থাকে, এডুকেশন মিনিস্টার সামনে আমি কথা বলবো, একটুকু দ্বিধাবোধ হইতো না। ভালো ভালো মাস্টার প্রয়োজন। আসলে স্কুলের নামটা আজকে 100 বছর ধরে স্কুলের সুনাম আছে। আমার স্কুলকে এই যে মাধ্যমিক স্ট্যান্ড, 12 স্ট্যান্ড, এই নাগপুর স্কুলে ছাত্ররা, এটা সবচেয়ে বড় জিনিস। মাস্টারের উপযুক্ত ব্যবস্থা নাই এবং সুদক্ষ হেডমাস্টারের অভাব। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কেবক সেনা সিনহা সব অভিযোগের সত্যতা স্বীকার করে সহজে নিজের দায়িত্ব এড়িয়ে যান। সমস্যাগুলো এগুলাই, সবচেয়ে বড় প্রশ্ন আমরা পানীয় জলটা। পানীয় জলটার ব্যাপারে এটা টিউবওয়েল আছে, ঠিক আছে, এটা কিন্তু স্কুলের না,
যার ফলে এটা আমরা সবাই ব্যবহার করি, গ্রামেরাও ব্যবহার করে, আমরাও ব্যবহার করি। তো মিড ডে মিল চালু হওয়ার পর থেকে আমরা এখানে যেভাবে ব্যবহার করছি, এখানে তো এই যে খাবার করে থাল বাসনগুলো ধুয়োই দুপুরে সকালেও, তো একটু তো নোংরা হয়ে জলের নিষ্কাশনের ব্যবস্থাটা নেই, সবচেয়ে এটাই মুশকিল। আর মধ্যে মধ্যে আমরা কিন্তু এটা নালা কইরা জলটা নিষ্কাশন করি, এইভাবে হয়, আবার মধ্যে জমে আবার ওটা আবার করার লেগে আমরা প্রোগ্রাম নিচ্ছি। এই 1 নাম্বার জলের আলাদা আমরা ব্যবস্থা চাই। 2 নাম্বার ওয়ালটার জন্য তো এই যে ওয়ালটা, এটা কিন্তু একটা সাইন্টিফিক না, যার ফলে আমরা আলু বাতাসটা কম পাই। যখন ক্লাস হয়, যখন দিনটা মেঘলা থাকে বা বৃষ্টি হয়, তখন কিন্তু বাচ্চারা খুব কম ডিস্টার্ব হয়ে আর কি।